টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। দীর্ঘ 2 দশক পর দেশে আবার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। 2024 সালের গণঅভ্যুত্থান এবং 1.5 বছরের অন্তর্বর্তীকালীন শাসনের পর নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। অভিজ্ঞ রাজনীতিবিদ থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পরিচিত মুখ সব মিলিয়ে 49 সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার। কিন্তু কেমন হলো এই মন্ত্রিসভা? যোগ্যতার প্রতিফলনই বা কতটুকু? আর মিত্রদের তুষ্ট করার রাজনীতি বা কতখানি? আজ আমরা আলোচনা করব এইসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। স্যার, শুরুতে একটু জানতে চাই, তারেক রহমানের এই মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও দেখা যাচ্ছে। অভিজ্ঞতা ও তারুণ্যের এই ভারসাম্য রাষ্ট্র পরিচালনায় কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? যে গণ অভ্যুত্থানটি হয়ে গেল, সেই গণ অভ্যুত্থানটি তো মূলত তরুণদের নেতৃত্বেই হয়েছে, এবং এই গণ অভ্যুত্থানের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা হলো একটা বৈষম্যমূলক রাষ্ট্র কাঠামো আমাদের সামনে হাজির করা। তো সেইটাকে সামনে রেখেই প্রায় 1.5 বছরের অধিক সময় বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, তাদের নেতৃত্বেই এই 2026 নির্বাচনটি অনুষ্ঠিত হয়, এবং এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় সীন হলো। আমরা গতকালকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা গঠিত হলো, এবং সেই মন্ত্রিসভায় আমরা অধিকাংশ তরুণ মুখ এবং অভিজ্ঞতা সমৃদ্ধ রাজনীতিবিদের একটা মিশেল আমরা এই মন্ত্রিসভায় দেখতে পেলাম। আমার মতে যে বিএনপি যে দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন বা যে ধরনের নির্যাতন বিএনপি নেতা কর্মীরা সহ্য করে এসছে বা ভোগ করে এসছে, সেই নির্যাতনের পরে তাদের এই বিজয়টা ছিল আসলে তাদের ওই সংগ্রামেরই ফসল। এবং এই ধারাবাহিকতায় এটা আশা আমরা সবাই প্রেডিক্টেবল ছিল আমাদের কাছে যে আলটিমেটলি তারেক জিয়া হয়তো দলের জন্য যারা স্যাক্রিফাইস করেছে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন, এবং অবশ্যই যে তিনি সিনিয়র নেতৃবৃন্দকে তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদায় তাদেরকে বসিয়েছেন, এবং এই মন্ত্রীদের মধ্যে অনেকেরই আসলে পূর্বেও শাসন ক্ষমতায় তাদের অভিজ্ঞতা আছে, যেমন ধরেন আব্দুল্লাহ নোমান, মির্জা ফখরুল বা আরো অনেকেই আছে আর কি। এবং এদের পাশাপাশি কিছু নবীন নতুন তরুণদেরকেও তিনি মন্ত্রিসভায় নিয়ে এসছেন। আসলে এটা তো তরুণদেরকে শাসন কাঠামোতে অংশগ্রহণের সুযোগ করে দেয়া, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতার মধ্যে আমরা দেখলাম। এটা এখনকার রাজনীতির বা এখনকার সময়ের নতুন জেনারেশনকে আপনার ভবিষ্যৎ রাষ্ট্রের নেতৃত্বের জন্য এটা অপরিহার্য, এবং সেটাকে মাথায় রেখে তারেক রহমান তিনি যথার্থ কাজটা করেছেন বলে আমার মনে হয়। দু একটি মন্ত্রী বিষয়ে খানিকটা বিতর্ক তো রয়েছে, তারপরেও মোটামুটি ভাবে এই মন্ত্রিসভা আমার মতে যে এটা সময় উপযোগী হয়েছে এবং বিচক্ষণ হয়েছে বলে আমি মনে করি। স্যার, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন প্রধান একটি প্রশ্ন হয়ে দাঁড়ায় দুর্নীতি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নিজে ক্লিন পলিটিক্স বা স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার করেছেন। তার এই মন্ত্রিসভা দুর্নীতি কমাতে কতটা সাহসী ভূমিকা পালন করতে পারবে বলে আপনার মনে হয়? না, এটা তো এই ইস্যুতে যদি তারেক রহমান কোন দৃশ্যমান কোন অগ্রগতি প্রমাণ করতে না পারেন, তাহলে এটা হবে তার শাসন আমলের জন্য, তার এই সময়ের জন্য একটা অন্যতম ব্যর্থতার দিক। আমি বিশ্বাস করি যে আমি জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে আমি যেটা শুনলাম যে তারাও নির্বাচিত এমপিরা তারা কোনো ফ্ল্যাট বা গাড়ি নেবেন না। এইটা তাদের একটা ইতিবাচক উদ্যোগ, আর মানসিক দিক থেকে যদি ইতিবাচক হয় তাহলে আশা করা যায় যে ক্ষমতায় যখন তারা অলরেডি তারা বসেছেন এবং ক্ষমতা চর্চার মধ্য দিয়ে তারা তাদের এই দুর্নীতির প্রতি তারা যে আপোষহীন সেই বিষয়টি তারা প্রমাণ করবেন বলে আমি ধারণা করছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে দীর্ঘ
সময় ধরে সেই 5ই আগস্টের পরে থেকে বিএনপির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে যে ধরনের চাঁদাবাজির কথা হচ্ছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নজরে আসে, তো সেই বিষয়টাও আসলে তারেক জিয়া অত্যন্ত শক্ত হাতে হ্যান্ডেল করবেন বলে আমি মনে করি। তারেক জিয়া যেদিন দেশে ফিরলো, দেশে আসার পরই কিন্তু দৃশ্যত দলের উপরে তার একটা প্রভাবের কারণে মানে চাঁদাবাজরা কিন্তু সেই মাত্রায় আর তাদের প্রভাব বিস্তার করতে ব্যর্থ, তাদের প্রভাব বিস্তার করতে তারা সফল হতে পারেননি। সুতরাং এ থেকে বোঝা যায় যে তার নেতৃত্ব বাংলাদেশের দুর্নীতি দমনে ইতিবাচক ভাবেই ভূমিকা পালন করবে। মন্ত্রিসভায় বেশ কয়েকজন টেকনোক্রেট সদস্য নেওয়া হয়েছে, বিশেষ করে পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটিকে আমলাতান্ত্রিক জটিলতা কমাবে নাকি আসলেও আরো দীর্ঘ করবে? আমলাতান্ত্রিক জটিলতা না, আমি মনে করি যে আপনার ফুল মন্ত্রী যারা মানে পূর্ণ মন্ত্রণালয় মানে একজন পূর্ণাঙ্গ ক্যাবিনেট মন্ত্রী রাজনীতিবিদের হাতেই থাকা দরকার বলে আমি মনে করি। তবে সেই রাজনীতিবিদকে সহায়তা করতে পারেন যারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে, এবং সেই প্রতিমন্ত্রীতে দু একটা মন্ত্রণালয় আমি মনে করি যে টেকনোক্রেট মন্ত্রীদের একটা জায়গা থাকা দরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সেই ধরনের একটা জায়গা যেখানে আমার মনে হয় একজন ভেটারেন ডিপ্লোমেট কে যদি প্রতিমন্ত্রী হিসেবে রাখা যেত, সেটা বরং ভালো হতো। আমি মনে করি রাজনীতিবিদ এবং টেকনোক্রেট মিনিস্টারের সমন্বয়ে মন্ত্রিসভাটি আরো সুন্দর হতে পারতো বলে আমি মনে করি। যেমন ধরেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি মনে করি যে এই আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত অভিজ্ঞ একজন মন্ত্রী, এবং তার সাথে যদি একজন টেকনোক্রেট, যিনি একজন স্বনামধন্য যদি ইকোনমিস্ট, যারা দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক অর্থনীতি সম্পর্কে যাদের জ্ঞান এবং দক্ষতা দুটোই আছে, এরকম লোক কিন্তু ছিল, সেখানে আমার মনে হয় একজন টেকনোক্রেট দেওয়া যেত বলে আমি মনে করি উপমন্ত্রী হিসেবে। স্যার, আমরা পরবর্তী বিষয়টা যেতে চাই একটু, যে নিতাই রায় চৌধুরী বা দীপন দেওয়ানদের মতো সংখ্যালঘু প্রতিনিধিদের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে। এই পদক্ষেপটি কি আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিএনপির ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি চেষ্টা কিনা? না, মানে সংখ্যালঘু মন্ত্রণালয় অবশ্যই আমি মনে করি যে সংখ্যালঘুদের বিষয়ে বিএনপির অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা আশা করি যে এই মন্ত্রী যাদেরকে সংখ্যালঘুদের মধ্য থেকে মন্ত্রী করা হয়েছে, তারা যে শুধু জাতীয় ক্ষেত্রে অবদান রাখবেন তা নয়, তারা তাদের কমিউনিটির সাথে সংখ্যালঘু সম্প্রদায় যেন নিরাপদে বসবাস করতে পারে, নিরাপদে যেন তারা তাদের জীবন পরিচালনা করতে পারে, এই বিষয়গুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরবেন। আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিবেশী দেশের কাছ থেকে হিন্দু সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে শুনে আসতেছি। এই ধরনের বিষয় যেন আর কোনোদিন কোনো ইস্যু না হয়, সে ব্যাপারে তাদেরও একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে। সঠিক চিত্রটা সরকারের সামনে উপস্থাপন করা এবং যেন সরকার সেই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এবং অবশ্যই পার্বত্য চট্টগ্রাম যেহেতু দীর্ঘদিন ধরে একটা স্বতন্ত্র রিজিয়ন আমাদের, তাদের মধ্যে থেকেও একজন প্রতিনিধি রাখাটা আমি মনে করি যে সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। এবং সেই সাথে নারী প্রতিনিধিত্বেরও একটা বিষয়, নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারে বিএনপিকে আগামী দিনে হয়তো আরো এই সংখ্যাটা বাড়াতে হবে, কিন্তু দীর্ঘদিন পর এই নির্বাচনে যতটুকু হয়েছে এটুকে আমরা ওয়েলকাম সাইন হিসেবে দেখতে পারি, বাট ভবিষ্যতে এই সংখ্যাটা যেন আরো বাড়ে সেই বিষয়ে বিএনপি নেতৃত্বকে নজর দিতে হবে। স্যার, বিএনপি দীর্ঘদিনের ত্যাগী নেতাদের ভিড়ে মিত্র দল কিংবা আন্দোলনের নেতারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি কি কেবলই জোটের বাধ্যবাধকতা নাকি আসলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল? আপনার কাছে কি মনে হয় স্যার? আমি দুই দিক থেকেই দেখি যে এটা জোটের কৌশল। মানে আপনি বিএনপি দীর্ঘ 17 বছর পরে তারা যেভাবে ভেবেছিল নির্বাচনটাকে, যে তারা হয়তো এত শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে না, কিন্তু বাস্তবে সেটা উল্টো হয়েছে। তাদের জামায়াতে ইসলামী অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে তারা সফল হয়েছে। সুতরাং ওই মানে তার প্রতিপক্ষকে মাথায় রেখে বিএনপি এই কৌশলটি করতে হয়েছে বলে আমি মনে করি, এবং এটা যথার্থ ভাবেই করেছে, এবং ভবিষ্যতেও এই অ্যালায়েন্স মনে হয় আমার একসঙ্গে কাজ করতে সক্ষম হবে।
স্যার, আওয়ামী লীগবিহীন এই সংসদে আসলে মন্ত্রিসভার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিরোধী দল হিসেবে জামাত বা এনসিপি কতটা ভূমিকা রাখতে পারবে? না, দেখুন, তারা তো সবসময় ভালো কথা বলে আসছে, সৎ কথা, সৎ ইন্টেনশন শো করছে। এখন দেখা যাবে যে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা সংসদে তাদের এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে তারা সরকারের প্রতি নীতিগত বিষয়ে তারা শক্ত অবস্থান নিবে এবং সরকারের যে জায়গায় ভুল ত্রুটি সেখানে তাদেরকে শক্তভাবে অবস্থান নিয়ে সেটা তুলে ধরতে হবে। অতীতের সংসদ বয়কট, ওয়াকআউট এসবের অভিজ্ঞতা, এইসবের পরিস্থিতি যত বেশি এড়ানো যায় ততই সংসদ প্রাণবন্ত হবে, কার্যকর হবে, নীতি নির্ধারণে সংসদ সদস্যদের ভূমিকা আরো শক্তিশালী হবে। স্যার, আমি শেষ প্রশ্ন করতে চাই যে বিএনপির সামনে এখন আসলে মূলত আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বিএনপির এই যে মন্ত্রিসভা হলো, এই মন্ত্রিসভা আসলে কতটা প্রস্তুত, তারা কতটা ভালো কিছু আমাদের উপহার দিতে পারবেন, আপনার মূল্যায়নটুকু একটু জানতে চাই। আমি মনে করি যে বিএনপির সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ, বিকজ তারা ম্যানিফেস্টোতে অনেক বেশি প্রতিশ্রুতি দিয়েছে, যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে দেশে ওই রকম অনুকূল পরিস্থিতি নাই। আমি বলছি যে সম্পদের যে যোগান সেটা দেশে বর্তমানে একটা ক্রাইসিস চলছে। সুতরাং বিএনপি একটা পে স্কেল দিতে চায়, ফ্যামিলি কাট করতে চায়, এই বিষয়গুলো অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। সুতরাং এইগুলো এই সকল প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে বিএনপি কে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। এবং সংসদ শুরুর আগে আমি মনে করি যে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিরোধী দলের সাথে তাদের যে সংকট, এই গণভোট নিয়ে এইটা যেন মিটিয়ে ফেলানো যায়। স্যার, আমাদের সঙ্গে যুক্ত হ্যালো। হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।